হ্যালো ভিউয়ার্স, সুদীপ একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদের সুদীপ স্যার। তো আমি আজকে তোমাদের দশম শ্রেণীর একটি বিশেষ ব্যাকরণের ক্লাস নেব। সেই ক্লাসটা হচ্ছে কারক। কারকের অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি আমার এই চ্যানেলে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম কারক কাকে বলে, কারকের শ্রেণীবিভাগ, এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। তো আজকে আমরা কারকের আরেকটু বিস্তৃতে আরেকটু গভীরে গিয়ে আলোচনা করব। অর্থাৎ কারকের শ্রেণীবিভাগের মধ্যে যে 6টি ভাগ রয়েছে, তার প্রথম রয়েছে কর্তৃকারক, তারপরে রয়েছে কর্মকারক, তারপরে করণকারক, তারপর নিমিত্তকারক, তারপরে অপাদান এবং সবশেষে অধিকরণ। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কর্তৃকারক সম্পর্কে, অর্থাৎ কর্তৃকারকের বিস্তৃত আলোচনা থাকবে এই ভিডিওতে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কোনোভাবেই ভিডিওটা স্কিপ করো না, পুরো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, তাহলে কর্তৃকারক সম্পর্কে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করছি আমাদের আজকের ভিডিও। তাহলে আজকে আমরা আলোচনা করব হচ্ছে কর্তৃকারক সম্পর্কে। কর্তৃকারক, তাহলে আজকের আলোচনা কর্তৃকারক। তো চলো কর্তৃকারকের বিস্তৃত আলোচনা দিয়ে আমরা শুরু করছি। তাহলে প্রথমেই আলোচনা করব কর্তৃকারক কাকে বলে। কর্তৃকারক কি না, কর্তৃকারক হচ্ছে কোনো বাক্যে ক্রিয়ার কাজ যে সম্পাদন করে বা যে সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। সহজ কথায় বলতে পারি, কোনো বাক্যের মধ্যে যে কাজ করে তাকে বলা হয় কর্তৃকারক। আচ্ছা, তাহলে এই কর্তৃকারকের বিস্তৃত আলোচনা করছি। কর্তৃকারকের প্রথমেই যে ভাগটা রয়েছে তাকে আমরা বলবো প্রযোজক, কর্তা। প্রযোজক কর্তা। আচ্ছা, প্রযোজক কর্তাটা কি না, প্রযোজক কর্তা কোনো বাক্যের মধ্যে যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন একটা সহজ উদাহরণ দিয়ে তোমাদের এটা বোঝানোর চেষ্টা করছি। যেমন একটু খেয়াল করো, তোমরা একটা সহজ উদাহরণ দিচ্ছি। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। দেখো, এই বাক্যের মধ্যে মা কি করছেন না, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তাহলে এখানে কে প্রযোজনা করছে না, অবশ্যই মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। তাই এই বাক্যের মধ্যে মা হচ্ছে প্রযোজক কর্তা। মা হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে দেখো, আমরা কর্তৃকারকের প্রথম যে ভাগটা সেটা হচ্ছে প্রযোজক কর্তা, সেটা কিন্তু আমরা সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করলাম। এবার দ্বিতীয় যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে, এটার সঙ্গে খুব রিলেট একটা কর্তা, সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা, আমরা জানবো প্রযোজ্য কর্তা কাকে বলা হয়। আচ্ছা, প্রথমে আমরা দেখলাম যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে কে প্রযোজনা করছেন না, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। আর প্রযোজ্য কর্তা হচ্ছে কি, প্রযোজ্য কর্তা হচ্ছে সেটাই, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ করায়, প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ করায় সেটাই হচ্ছে প্রযোজ্য কর্তা। দেখো, এর উদাহরণটা আমরা উপরের বাক্য থেকে নিতে পারি। যেমন এইখানটায় মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যে মা হচ্ছে প্রযোজক কর্তা। আবার দেখো, মা কাকে দিয়ে চাঁদ দেখাচ্ছে, আমি আবার একটু লিখে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তাহলে এখানটা দেখো, মা হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে মা কাকে দিয়ে চাঁদ দেখাচ্ছেন না, শিশুকে দিয়ে। তাহলে এখানে চাঁদটা কে দেখছে, শিশু। তাহলে এই বাক্যে শিশু হলো অবশ্যই প্রযোজ্য কর্তা। তাহলে শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা। তাহলে আমরা কর্তৃকারকের দুটো ভাগ সম্পর্কে আমরা জেনে নিলাম। প্রথম হচ্ছে প্রযোজক কর্তা, তারপরে হচ্ছে প্রযোজক কর্তা। এবার 3 নম্বর যে ভাগটা জানবো, নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তা। আচ্ছা, নিরপেক্ষ কর্তা কাকে বলা হয় না, কোনো বাক্যের মধ্যে যদি দুটো ক্রিয়া থাকে, অর্থাৎ একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া, এবং এই বাক্যের একটি সমাপিকা এবং একটি অসমাপিকা, এই দুটি ক্রিয়ার যদি দুটি কর্তা থাকে, তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা নিরপেক্ষ কর্তা বলবো। আবার বলে দিচ্ছি, কোনো বাক্যে সমাপিকা ক্রিয়া
এবং অসমাপিকা ক্রিয়ার দুটি যদি আলাদা কর্তা থাকে তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা কি বলবো, না নিরপেক্ষ কর্তা বলবো। যেমন উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। নিরপেক্ষ কর্তা, তোমরা একটু ভালো করে উদাহরণটা দেখে নাও। যেমন বর্ষা নামলে, বর্ষা নামলে খাল বিল ভরে যাবে। যেমন এই বাক্যে বর্ষা, বর্ষা নামলে খাল বিল ভরে যাবে। তাহলে আমরা বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি দুটি ক্রিয়া আছে, অর্থাৎ যথাক্রমে বর্ষা নামলে এবং ভরে যাবে। তাহলে দেখো বাক্যের মধ্যে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এই যে নামলে, এই ক্রিয়া দিয়ে কিন্তু বাক্য শেষ হচ্ছে না, অর্থাৎ আমাদের বক্তব্য পুরোপুরি সম্পূর্ণ হচ্ছে না, তাই এটা অবশ্যই অসমাপিকা ক্রিয়া। এবং এই যাবে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তার কারণ যাবে ক্রিয়াপদটা যখন আমরা শেষ করছি তখন কিন্তু আর আমাদের জানার কিছু অপেক্ষা থাকে না। কিন্তু যদি এইটুকু বলে থেমে যাই বর্ষা নামলে, তারপরে কি হয়? বর্ষা নামলে অর্থাৎ এই যে কোনো বক্তব্যকে পরিষ্কার করে বা সম্পূর্ণ করে বোঝাতে পারছে না বলে এই নামলেটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা একটু দেখে নিলাম, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, অসমাপিকা ক্রিয়া। আর ভরে যাবে, যাবেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা সমাপিকা ক্রিয়া। তাহলে এই বাক্যের মধ্যে দেখো অসমাপিকা ক্রিয়ার একটা কর্তা রয়েছে আর সমাপিকা ক্রিয়ার কিন্তু একটা কর্তা রয়েছে। যেমন দেখো নামলের কর্তাটা কি? অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে বর্ষা। নামলে অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে বর্ষা। আর ভরে যাবে, কি ভরে যাবে? না খাল বিল ভরে যাবে। কি ভরে যাবে? খাল বিল ভরে যাবে। তাহলে দেখো এইখানটায় আমরা দেখছি যে এই অসমাপিকা ক্রিয়ার কর্তা বর্ষা, এই বর্ষাটাকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা, নিরপেক্ষ কর্তা। আমি আবার বলে দিই, কোন বাক্যের মধ্যে যদি সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার আলাদা কর্তা থাকে তাহলে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা সেটি হবে নিরপেক্ষ কর্তা। তাহলে এই বাক্যে বর্ষা নামলে খাল বিল ভরে যাবে, এই বাক্যে নামলে অসমাপিকা ক্রিয়া, তার কর্তা কি? বর্ষা। তাহলে অবশ্যই বর্ষা নিরপেক্ষ কর্তা হবে। এবার আমরা কর্তৃকারকের 4 নম্বর যে ভাগ সেটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো 4 নম্বর যে ভাগ তাকে আমরা কি বলবো? বেতিহার কর্তা। আমি লিখে নিচ্ছি বেতিহার, বেতিহার কর্তা। তাহলে বেতিহার কর্তাটা কি? না কোনো বাক্যের মধ্যে, অর্থাৎ কোনো বাক্যের যে ক্রিয়া রয়েছে সেই ক্রিয়ার যদি দুটি কর্তা থাকে, আবার বলছি কোনো বাক্যের যে ক্রিয়া রয়েছে সেই ক্রিয়ার যদি দুটো কর্তা থাকে এবং দুটো কর্তা যদি পরস্পর একই কাজ করে তাকে বলা হয় বেতিহার কর্তা। তাহলে কোনো বাক্যের ক্রিয়ার দুটি কর্তা যদি পরস্পর একই কাজ করে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো বেতিহার কর্তা। উদাহরণের সাহায্যে আমরা একটু বুঝে নিই। যেমন যেমন রাজায় রাজায়, রাজায় রাজায় যুদ্ধ করে, রাজায় রাজায় যুদ্ধ করে। আবার আর একটা বলছি, যেমন নেতায় নেতায় তর্ক তর্ক চলছে। দেখো এই উপরের এই দুটো বাক্যের মধ্যে, ঠিক আছে, যথাক্রমে করে এবং চলছে এই দুটো ক্রিয়ার, দেখো প্রত্যেকটা ক্রিয়ার দুটো দুটো করে কর্তা। যেমন করে দুটো ক্রিয়ায় কি কি কর্তা রয়েছে? রাজা, রাজায় রাজায়, অর্থাৎ দুটো এখানে কর্তা। আচ্ছা, আবার চলছে এখানেও আমরা নেতায় এবং নেতায় এখানে দুটো কর্তা পেলাম। তাহলে কোনো ক্রিয়ার যদি দুটো কর্তা থাকে এবং তারা যদি একই কাজ করে তাহলে সেটাকে আমরা কি বলবো? বেতিহার কর্তা। ঠিক আছে, তাহলে এখানে রাজা এবং রাজা দুজনেই একই কাজ করছে, অর্থাৎ দুজনেই যুদ্ধ করছে। আবার নেতা এবং নেতা দুজনেই কি করছে? তর্ক করছে, দুজনের মধ্যেই তর্ক চলছে। তাই এই ধরনের যে ভাগ তাকে বলা হয় বেতিহার
কর্তা। আর একটা উদাহরণ দিই, যেমন ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি করে, ঠিক আছে? অর্থাৎ এই ধরনের বাক্যকে আমরা কি বলবো? ব্যতিহার কর্তা বলবো। এবার আমরা কর্তৃকারকের যে 5 নম্বর ভাগ সেটি নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমরা সবাই দেখে নাও। আচ্ছা, সম ধাতুজ, সম ধাতুজ কর্তা। সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তা কাকে বলে? না, কোনো বাক্যের ক্রিয়াপদ এবং কর্তা যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে আমরা বলবো সমধাতুজ কর্তা। আচ্ছা দেখি, যেমন যেমন লেখক, লেখক লিখলেন, লেখক লিখলেন। আচ্ছা, এই বাক্যের মধ্যে দেখো, লিখলেন, এই লিখলেনটা হচ্ছে ক্রিয়াপদ আর লেখকটা হচ্ছে কর্তা। তাহলে দেখো, এই লিখলেন এবং লেখক এই দুটোরই ধাতু কি? দুটোরই ধাতু হচ্ছে লিখ, অর্থাৎ লিখ ধাতু থেকে লেখক এবং লিখলেন উৎপন্ন হয়েছে। তাই এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সমধাতুজ কর্তা। তাহলে যে বাক্যে ক্রিয়াপদ এবং কর্তা একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে আমরা বলবো সমধাতুজ কর্তা। এবার আমরা কর্তৃকারকের পরের যে শ্রেণী বিভাগ সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো তোমরা, 6 নম্বর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। তাহলে কর্ম কর্তৃবাচ্যের কর্তা, পরের যে ভাগ সেটা। আচ্ছা, কর্ম কর্তৃবাচ্যের কর্তাটা কি? না, কোনো বাক্যের মধ্যে আসল কর্তা ছাড়াই যখন কোনো কর্ম কর্তার মতো আচরণ করে বা ব্যবহার করে তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্যের কর্তা। আবার বলে দিচ্ছি, কোনো বাক্যের আসল কর্তা ছাড়াই কর্ম যখন কর্তার ভূমিকা পালন করে তখন তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্যের কর্তা। যেমন একটু দেখে নাও, উদাহরণের সাহায্যে আমরা বলি। যেমন বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে, হাট বসে। এখানে এই সমস্ত বাক্যের মধ্যে, ঠিক আছে, মূল কর্তা বা আসল কর্তা নেই, কিন্তু যে কর্ম, অর্থাৎ বাঁশি এবং হাট, এরা কি করছে? না, এরা কর্তার মতো আচরণ করছে, তাই একে বলা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। এবার আমরা যেটা আলোচনা করব 7 নম্বর। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে উপবাক্যীয় কর্তা। আচ্ছা, উপবাক্যীয় কর্তাটা কি? না, উপবাক্যীয় কর্তা হচ্ছে কোনো বাক্যের কোনো উপবাক্য যখন কর্তা হিসেবে কাজ করে তখন তাকে আমরা বলবো উপবাক্যীয় কর্তা। কোনো বাক্যের মধ্যে কোনো উপবাক্য যদি কর্তার ভূমিকা পালন করে বা কর্তার মতো কাজ করে তখন তাকে আমরা বলবো উপবাক্যীয় কর্তা। যেমন উদাহরণ দিয়ে বলি, যেমন তারা এ কাজ করতে পারে, ভাবতে পারছি না, ভাবতে পারছি না। আচ্ছা, এই বাক্যের মধ্যে দেখো, এই এতটা, তারা এই কাজ করতে পারে, ভাবতে পারছি না, এই টোটালটা হচ্ছে একটা উপবাক্য, কিন্তু তারা কি করছে? না, তারা কর্তার মতো আচরণ করছে, তাই এটা হচ্ছে উপবাক্যীয় কর্তা। কর্তৃকারকের পরের যে ভাগ সেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে উহ্য কর্তা। উহ্য কর্তা কি? উহ্য কর্তা হচ্ছে মানে যেটা উপস্থিত নেই, উহ্য কর্তা। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি কোনো কর্তা উপস্থিত না থাকে, ঠিক আছে, তাহলে আমরা ক্রিয়ার রূপ দেখে কিন্তু সেই কর্তাকে আমরা অনুমান করতে পারি। এই ধরনের বাক্যকে কি বলে? না, উহ্য কর্তা বলে। যেমন একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন ভেতরে আসুন, এক গ্লাস আমাকে
আমাকে এক গ্লাস জল দাও। আচ্ছা, এই দুটো বাক্যের মধ্যে ভেতরে আসুন এবং আমাকে এক গ্লাস জল দাও, আচ্ছা এই দুটো বাক্যের মধ্যে কি উজ্জ রয়েছে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, উপরের বাক্যে উজ্জ কি রয়েছে? উজ্জ রয়েছে আপনি, আপনি। আর দ্বিতীয় বাক্যে উজ্জ কি রয়েছে? না তুমি। অর্থাৎ আমরা এখানটা দেখলাম প্রথম বাক্যে উজ্জ কি রয়েছে? আপনি। অর্থাৎ ভেতরে আসুন বললে আমরা কি বুঝতে পারি? যে আপনি ভেতরে আসুন, অর্থাৎ আপনিটা উজ্জ রয়েছে। আর পরের বাক্যের মধ্যে এখানে আমাকে এক গ্লাস জল দাও, অর্থাৎ তুমি উজ্জ রয়েছে। কর্তৃকারকের পরবর্তী যে ভাগ রয়েছে সেই ভাগ নিয়ে এখন আলোচনা করব। দেখো তোমরা, আচ্ছা, অনুক্ত অনুক্ত কর্তা। অনুক্ত কর্তাটা কি? না, অনুক্ত কর্তা হলো কর্মবাচ্য বা ভাববাচ্য বিভক্তি কিংবা অনুসর্গযুক্ত কর্তাকেই অনুক্ত কর্তা বলে। উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। যেমন মহাশয়ের, মহাশয়ের তীর্থে আসা ভালো হয়নি, ভালো হয়নি। পরের বাক্য রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি, গীতাঞ্জলি রচিত হয়েছিল, রচিত হয়েছিল। তাহলে উপরের দুটি বাক্যে আমরা দেখলাম মহাশয়ের এবং রবীন্দ্রনাথ কর্তৃক। আচ্ছা, এইখানে আমরা দেখলাম প্রথম বাক্যে মহাশয় এর বিভক্তি এবং পরের বাক্যে কর্তৃক, অর্থাৎ এই কর্তৃক অনুসর্গ। এই বিভক্তি এবং অনুসর্গ দিয়ে যথাক্রমে মহাশয় এবং রবীন্দ্রনাথ এই শব্দগুলোকে বোঝানো হচ্ছে, তাই এটা হচ্ছে অনুক্ত কর্তা। আমি আবারও বলছি, কর্মবাচ্য বা কর্তৃবাচ্যে বিভক্তি কিংবা অনুসর্গযুক্ত কর্তাকেই অনুক্ত কর্তা বলে। আমরা তার পরের ভাগে চলে যাব, সেটা হচ্ছে সহযোগী কর্তা। সহযোগী কর্তা, সহযোগী কর্তাটা কি? না, কোনো বাক্যে যদি দুটো কর্তা থাকে এবং দুটো কর্তাই তাদের একে অপরের মধ্যে সহযোগিতা প্রকাশ করে বা তাদের কাজ করার মধ্যে সহযোগিতা প্রকাশ করে, তাকে বলা হয় সহযোগী কর্তা। যেমন বাপ বেটায়, বাপ বেটায় চাষ করে, বাপ বেটায় চাষ করে। এই বাক্যে আমরা দেখলাম বাপ এবং বেটা এই দুজনই কর্তা, দুজনেই কি করছে? একে অপরের সহযোগিতা করছে, অর্থাৎ দুজনেই চাষ করছে, তাকে বলা হয় সহযোগী কর্তা। যেমন ভাই বোনে গান ধরে, ভাই এবং বোন দুজনেই একই কাজ করছে এবং সহযোগিতামূলক কাজ করছে, তাই এটাকে বলা হয় সহযোগী কর্তা। এরপরে আমরা যে ভাগ নিয়ে আলোচনা করব, দেখো তোমরা, সেটা অনির্দিষ্ট কর্তা। অনির্দিষ্ট কর্তা। আচ্ছা, অনির্দিষ্ট কর্তাটা কি? না, কোনো বাক্যে বিশেষ করে কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে যদি সমগ্র জাতিকে বোঝানো হয় তাহলে তাকে অনির্দিষ্ট কর্তা বলে। যেমন লোকে বলে, লোকে বলে, কিংবা গরুতে দুধ দেয়, গরুতে, গরুতে দুধ দেয়। উপরের দুটি বাক্যে দেখো কোনো নির্দিষ্ট লোককে বোঝানো হচ্ছে না, বলছে লোকে বলে, অর্থাৎ সমগ্র একটা জাতি, সমগ্র একটা জাতিকে বোঝানো হয়েছে। আর তারপরে গরুতে দুধ দেয়, অর্থাৎ নির্দিষ্ট কোনো গরু নয়, ঠিক আছে, একটা জাতিকে বোঝানো হচ্ছে, তাই এই ধরনের কর্তাকে কি বলে? অনির্দিষ্ট কর্তা। পরের যে ভাগ রয়েছে সেটা একটু দেখো, সেটা হচ্ছে সাধন কর্তা। সাধন কর্তা, সাধন কর্তা।
সাধনকর্তাটা কি? না, সাধনকর্তা খুব সহজ। কোনো বাক্যের মধ্যে কোনো যন্ত্র বা উপকরণ যখন কর্তার ভূমিকা পালন করে তখন তাকে সাধনকর্তা বলে। যেমন গানের সঙ্গে গানের সঙ্গে তবলা বাজছে, তবলা বাজছে। তাহলে এখানে দেখো আরেকটা, যেমন ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে প্রদীপ জ্বলছে, প্রদীপ জ্বলছে। আচ্ছা, এই যে গানের সঙ্গে তবলা বাজছে, ঠাকুর ঘরে প্রদীপ জ্বলছে, এই তবলা এবং প্রদীপ অর্থাৎ এই যন্ত্র বা উপকরণগুলো যখন কর্তার ভূমিকা গ্রহণ করে তখন তাকে বলা হয় সাধন কর্তা। এবার আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। আজকে কর্তৃকারকের একদম সর্বশেষ যে ভাগটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এক ক্রিয়ার, এক ক্রিয়ার বহু কর্তা, এক ক্রিয়ার বহু কর্তা। অর্থাৎ এই ধরনের কর্তা কিরকম না, বহু কর্তার যখন একটি মাত্র ক্রিয়া থাকে, একটু লিখে দিই, বহু কর্তার, বহু কর্তার যখন, যখন একটি মাত্র ক্রিয়া থাকে, থাকে তাকে এক ক্রিয়ার বহু কর্তা বলে, বহু কর্তা বলে। অর্থাৎ একটা বাক্যের মধ্যে যখন অনেকগুলো কর্তা রয়েছে কিন্তু ক্রিয়া একটা রয়েছে, বা এটাকে অন্যভাবে বলতে পারি যে একটি ক্রিয়ার অনেকগুলো যখন কর্তা থাকে তখন তাকে বলা হয় এক ক্রিয়ার বহু কর্তা। একটু উদাহরণ দিয়ে বলি, যেমন ইতিহাস থেকে একটা উদাহরণ দিই, যেমন বিনয়, বাদল, দীনেশ, দীনেশ, রাইটার্স, বিল্ডিং, অভিযান, অভিযান করেছিলেন, অভিযান করেছিলেন। অর্থাৎ এই যে করেছিলেন, এই করেছিলেন একটি মাত্র ক্রিয়া, এই ক্রিয়াপদের অনেকগুলো কর্তা রয়েছে, যথাক্রমে বিনয়, বাদল এবং এবং দীনেশ, বিনয়, বাদল এবং দীনেশ। অর্থাৎ এই করেছিলেন একটি মাত্র ক্রিয়াপদের অনেকগুলো কর্তা রয়েছে, বিনয়, বাদল, দীনেশ, তাই এটাকে কি বলা হয়? এক ক্রিয়ার বহু কর্তা। তাহলে আজকে আমরা মোটামুটি কারকের প্রথম যে শ্রেণী বিভাগ অর্থাৎ কর্তৃকারক, এই কর্তৃকারক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, অনেক বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করো। আর চ্যানেল প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের আন্তরিক সহযোগিতা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। ধন্যবাদ।